নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত কয়েক বছর ধরে যদি আপনারা মর্নিং অ্যাসাইনমেন্ট যে রিপোর্টারদের থাকে তাদের জিজ্ঞেস করেন যে আগামী কাল কি অ্যাসাইনমেন্ট আছে, অন্য অ্যাসাইনমেন্ট সম্পর্কে তারা বলুন বা না বলুন, একদম যে প্রফেশনাল এথিক্সের কারণে তারা সেটাকে গোপন রাখুন বা না রাখুন, বা সাংবাদিকদের যে আনসার্টেনিটি থাকে যে কালকে কি ঘটনা ঘটতে চলেছে সেটা সম্পর্কে আগাম আঁচ তো পাওয়া যায় না, সেই কারণে তারা বলতে পারুন বা না পারুন, একটি অ্যাসাইনমেন্টের কথা তারা জোর দিয়ে বলতেন এবং তাতে কোনো ঢাকঢাক গুড়গুড়েরও কারণ নেই, কারণ এটা ওপেন সিক্রেট। দিলীপ ঘোষ তার মর্নিং ওয়াক, তার চা খেতে যাওয়া এবং সেখান থেকে গরমাগরম বক্তব্য, সেটা দিয়েই খবরের যে সকালটা, রাজনৈতিক খবরের যে সকালটা, সেটা বেশিরভাগ দিন শুরু হয়ে যেত এবং তারপর তার পাল্টা রিয়াকশনস আসতো অন্য সমস্ত মহল থেকে, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, কংগ্রেস, অন্য সমস্ত শিবির থেকে। এটা কার্যত একটা অভ্যেসে পরিণত হয়েছিল। সেই অভ্যেসে কি এবার জ্যোতিচিহ্ন পড়তে চলেছে অন্তত কিছুদিনের জন্য? আজ ঠিক 3:30 যে খবরটা আমরা ব্রেক করি, দিলীপ ঘোষকে সেন্সর করা হয়েছে খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে। খুব কঠোর ভাষায় তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তিনি যেভাবে সংবাদ মাধ্যমে মুখ খুলছেন সেটা একেবারে নাপসন্দ কেন্দ্রীয় নেতৃত্বের, এবং কেন্দ্রীয় নেতৃত্বের জন্য অস্বস্তির উদ্রেক করছে, দলের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে। তার এই ঘন ঘন যখন তখন যেভাবে সেভাবে মুখ খোলাকে কেন্দ্র করে তিনি সংবাদ মাধ্যম হ্যান্ডলিংয়ে যেন সতর্ক থাকেন। আর তাই নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে, এই নিয়ে আলোচনা করব আমাদের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিজেপি নেতা তথাগত রায়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন বিশ্বজিৎ দেব, সিপিআইএম এর পক্ষ থেকে কৌস্তব চ্যাটার্জি, কংগ্রেসের তরফ থেকে চন্দন ঘোষ চৌধুরী এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন। আমি তথাগত বাবুর কাছে যাব, তার পাশাপাশি জানিয়ে দিই যে এই ডিবেটে থাকার জন্য আজ বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিনিধি এখনো পর্যন্ত পাঠানো হয়নি। আমি আলোচনায় আসার আগে একটু দেখাবো দিলীপ ঘোষকে সেন্সার। মেদিনীপুরের সাংসদের কথায় লাগাম বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। কড়া চিঠি দিয়ে জানানো হলো দলীয় সতীর্থদের সম্পর্কে সংবাদ মাধ্যমে মুখ খুলতে পারবেন না দিলীপ। সকালে তিনি যত হাঁটেন ততই খবর হয়, প্রতিপক্ষের রক্তচাপ বাড়ে, আবার কখনো কখনো তার নিজের দলেও অনেকে অস্বস্তিতে পড়ে যান। বঙ্গ রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র দিলীপ ঘোষ, তিনিও তার ওয়ান লাইনার সব সময়ই খবরের শিরোনামে। এসব কি এবার অতীত হতে চলেছে? মঙ্গলবার জি 24 ঘন্টার হাতে আসা একটি চিঠিতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষের মুখে কুলু পেটেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার দলের অন্যতম সাধারণ সম্পাদক অরুণ সিং এর সই করা চিঠিতে জানানো হয়েছে, আপনার কিছু মন্তব্য বিজেপি রাজ্য নেতৃত্বের অস্বস্তির কারণ হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্বেরও বিড়ম্বনা বাড়িয়েছে। আগে অনেকবার আপনাকে সতর্ক করা হয়েছে। সম্প্রতি সংবাদ মাধ্যমে আপনি রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের খোলাখুলি সমালোচনা করেছেন। সংবাদ মাধ্যমে আপনার এই ধরনের মন্তব্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অত্যন্ত উদ্বিগ্ন। সংবাদ মাধ্যমে দলীয় সতীর্থদের সম্পর্কে মন্তব্য করা থেকে সব সময় বিরত থাকুন। আশা করি বিষয়টির গুরুত্ব বুঝে ভবিষ্যতে সংবাদ মাধ্যমে মন্তব্য করার সময় আরও সাবধান থাকবেন। সেন্সার করা হয়েছে দিলীপ ঘোষ। আমাকে বলেনি, আপনাদেরকে বলেছে, তাহলে আপনারা জানেন, আমি জানি না। এখন যদি বলে দেবো আপনাদের। রাজনীতির 22 গজে বরাবরই চালিয়ে খেলতে ভালোবাসেন দিলীপ। তার সভাপতিত্বেই লোকসভায় রাজ্য বিজেপির প্রতিনিধিত্ব 2 থেকে 18 গিয়ে পৌঁছয়। বিধানসভায় জনপ্রতিনিধি 3 থেকে বেড়ে দাঁড়ায় 77-এ। 21-এর বিধানসভা ভোটের পর অবশ্য রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় দিলীপকে। তারপর থেকে রাজ্য বিজেপিতে একের পর এক ডামাডোল। নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নিয়েও অনেকের আপত্তি। একসময় সুকান্তকে রাজ্য সভাপতি করার সুপারিশ করেছিলেন যিনি, সেই দিলীপের কথাতেই মিলেছিল অন্য ইঙ্গিত। সুকান্ত মজুমদার তো একা নন, তিনি সবে দায়িত্ব পেয়েছেন, তার অভিজ্ঞতা কম আছে, কিন্তু পার্টি এই গত কত বছর ধরে লড়াই করেছে, তার মধ্যে বহু যোগ্য ব্যক্তি আছেন। কয়েকদিন আগেই বাংলার বাইরে বিহার, অসম সহ 8 রাজ্যে সংগঠনের দায়িত্ব দেওয়া হয় দিলীপকে। তবে সেই দায়িত্ব বৃদ্ধি, প্রমোশন না ডিমোশন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তার উত্তর পাওয়ার আগেই দিলীপকে সেন্সর করে দিলেন দিল্লির নেতারা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। তথাগত রায়ের কাছে শুরুতে যাব। তথাগত বাবু, আপনার সেই বহু চর্চিত কেস ডি এর একজন, তাকে সেন্সর করা হলো, আপনার প্রতিক্রিয়া? প্রথম কথা, অনেকে মনে করছেন যে এই খবরে আমি খুব উৎফুল্ল হব,
এর মধ্যে কোনো সত্যতা নেই। আমি আদৌ উৎফুল্ল নই। তার কারণ সর্বনাশ যা হবার সেটা 2021 সালের বিধানসভা নির্বাচনে হয়েই গেছে, এবং তার দায়িত্ব তো পুরোপুরি দিলীপ ঘোষের নয়, একটা চতুষ্টয় ছিল। এই চতুষ্টয়ের মধ্যে অবশ্যই দিলীপ ঘোষ ছিলেন, এবং দিলীপ ঘোষ এই চতুষ্টয়ের মাথা ছিলেন না। যিনি মাথা ছিলেন তার দায়িত্ব সমধিক। দিলীপ ঘোষ মোটামুটিভাবে তার হুকুম তামিল করেছেন এবং নিজের মতন করে কিছু উক্তি করেছেন। এই সমস্ত উক্তিগুলো নিয়ে আমি নির্বাচন ফল বেরোবার আগে আমি বারবার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছিলাম, আমি যখন রাজ্যপালের দায়িত্ব থেকে অব্যাহতি পেলাম, অর্থাৎ 2020 সালের অগাস্ট মাসে, তারপরে আমি পার্টির মধ্যে আবার নির্বাচনী প্রক্রিয়ায় সামিল হবার ইচ্ছে প্রকাশ করেছিলাম, এবং আমি সেই মর্মে আমি পার্টির নেতাদের সাথে কথা বলেছিলাম। আমাকে সামিল করা হয়নি তার মধ্যে, তাই নিয়ে আমি কোনো ঝগড়া করিনি। কিন্তু আমার যা বক্তব্য আমি যথাস্থানে বারবার জানিয়েছিলাম যে কথাগুলো বলা হচ্ছে এগুলো খুব ভুল বলা হচ্ছে। যেমন এই গরুর দুধে সোনা আছে, যেমন মমতাকে বারমুডা পড়তে বলা, যেমন মেরে দেবো, পুঁতে দেবো, শুয়ে দেবো, খুন করে দেবো, সব দেহের লাইন লাগিয়ে দেবো, এই সমস্ত কথা বলা, এগুলোর প্রতিক্রিয়াগুলো সমস্ত ঋণাত্মক হচ্ছে, নেগেটিভ হচ্ছে, নেগেটিভ প্রতিক্রিয়া হচ্ছে। এবং এই জিনিসটাই এখন ঘুরে ফিরে আজকে আমরা কেন্দ্রীয় নেতৃত্বের মুখে শুনতে পেলাম। দিলীপ ঘোষের এই বক্তব্য, তার নির্বাচনের পরে আমি কথাগুলো প্রকাশ্যে বলেছি। দিলীপ ঘোষও আমার সম্বন্ধে যা নয় তাই বলেছেন, এবং তারপরে ইদানিংকালের মধ্যে তো রাজ্য সভাপতির নামে বলেছেন, অন্য নেতাদের নামে বলেছেন। অতএব শেষ পর্যন্ত যেটা হবার ছিল তাই হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব তার সমালোচনা করে চিঠি দিয়েছেন এবং সেই চিঠি প্রকাশ্যে দিয়েছেন। এই চিঠির উপর দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া হয়েছে জানি না, কারণ চিঠিটা আসবে ওর কাছে, তারপরে সেই চিঠি ভাষান্তর করা হবে, তর্জমা করা হবে, তারপরে উনি প্রতিক্রিয়া দিতে পারেন। তো যাই হোক, আমার এইটুকুই বক্তব্য, যেটা হবার ছিল হয়েছে, ভালোই হয়েছে, এবং সত্যকে অনন্তকাল চেপে রাখা কখনো যায় না। তথাগত বাবু, যেটা দিলীপ ঘোষ বলে থাকেন বিভিন্ন সময়, যে তিনি মাঠে ময়দানে যেভাবে লড়াইটা করেছেন, এবং একটা ইঙ্গিত ইদানিংকালে তার বক্তব্যে বারংবার স্পষ্ট, যেখানে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে তার আমলেই তো 3 থেকে 77 হয়েছে বিধায়ক সংখ্যা, এবং যখন দাঁড়িয়ে বিজেপি করার সাহস পেত না, অনেকে যেটা আপনারাও বলে থাকেন যে এখানে বিরোধী রাজনীতি করা সেটা ডিফিকাল্ট বলে আপনাদের দাবি, সেরকম পরিস্থিতিতে একদম মাঠে থেকে, লড়াইয়ের ময়দানে থেকে বিভিন্ন জায়গায় তার গাড়ির কাঁচ ভাঙা হচ্ছে, তিনি দার্জিলিংয়ে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন, তারপর তিনি আবার পরের দিন সকালে ব্রেক ফেস দেখাচ্ছেন, তিনি সেখানে ঘুরে বেড়াচ্ছেন, এক্সারসাইজ করছেন, এই সমস্ত ছবি, এটা তো কর্মীদের মনোবল বাড়ানোর ক্ষেত্রেও তো এটা একটা তার অবদান থাকবে। একেবারেই কি দিলীপ ঘোষের যে অবদান 3 থেকে 77-এ সেটা অস্বীকার করা যায়? শুনুন, হিন্দিতে একটা প্রবাদ আছে, মামলা ইতনা সরল নেই হ্যায়। রাজনীতি এতটা সরল ব্যাপার নয়। আমরা 2014 সালের আগে কোনো যে উল্লেখযোগ্য সাফল্য পাইনি, এবং 2014 সালের পরে, বিশেষ করে 2019 সালের লোকসভা নির্বাচনে যে খুব বড় সাফল্য পেয়েছিলাম, এর মধ্যে দিলীপ ঘোষের নিশ্চয়ই কিছু অবদান আছে, কিন্তু সেই অবদানটাকে বুঝতে হবে। একটা বাড়ি তৈরি করতে হলে ভিত থেকে আরম্ভ করতে হয়। যখন ভিতের কাজ হয় তখন দেখতে পাওয়া যায় না যে বাড়িটা কত বড় হবে। কিন্তু আগে যখন আমরা কাজ করেছি, 1990 সাল থেকে আমরা কাজ করেছি, তার মধ্যে সুকুমার ব্যানার্জি ছিলেন, তপন শিকদার ছিলেন, আমি ছিলাম, ধনঞ্জয় দাস ছিলেন, উৎপল কান্তি চক্রবর্তী ছিলেন, রাহুল সিনহা ছিলেন, শ্রমিক ভট্টাচার্য ছিলেন, এই শেষের 2জন এখনো আছেন, বাকিরা গত হয়েছেন। এই আমরা যে কাজ করেছি তার ওপরে দাঁড়িয়েই শেষ পর্যন্ত বিজেপিটা দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন উঠতে পারে যে আমরা তখন যে কাজ করেছি তার ফলে কোনো সাফল্য আসেনি কেন? সাফল্য আসেনি তার কারণ খুব সরল। পশ্চিমবঙ্গের রাজনীতি দ্বিমাত্রিক।
অর্থাৎ বাইনারি। এই বাইনারি রাজনীতির একটা লক্ষণ হচ্ছে যে প্রথম দল এবং দ্বিতীয় দল ছাড়া বাকি দলগুলোর কোনো গুরুত্ব থাকে না। যেমন একদা প্রবল প্রতাপ সিপিএম এর বা কংগ্রেসের বর্তমানে কোনো গুরুত্ব নেই। কংগ্রেস সিপিএম এর আসন কখনো শূন্য হয়ে যাবে এরকম কখনো ভাবেনি। তার কারণ এই রাজ্যের মানুষ রাজনীতি সচেতন এবং তারা মনে করেন যে প্রথম দল এবং দ্বিতীয় দল ছাড়া অন্য কারুকে ভোট দেয়া মানে ভোটটা নষ্ট করা, এবং এই ভোট নষ্ট করার ফলে সরকারি দলের সুবিধা হবে, বিরোধী দল বিরোধী ভোটটা ভাগ হয়ে যাবে ইত্যাদি। তো এই কারণে সাফল্য আসেনি। কিন্তু 2014 সালে মোদিজি প্রধানমন্ত্রী হবার পরে যে অসাধারণ জনজোয়ার এসছিল এবং বিজেপির তরফে যে ঢেউ উত্তাল হয়ে উঠেছিল, তারই ফলে আমরা 2019 সালে ওই রকম অসাধারণ সাফল্য পেয়েছি। 2019 সালের সাফল্য যদি কোনো ব্যক্তির উপর বলতে হয় তাহলে আমি বলবো সেই ব্যক্তির নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। এর মধ্যে নিশ্চয়ই বাকিদের অবদান আছে, কিন্তু প্রধানত ওইটা। আরেকটা কথা হচ্ছে যে বিজেপি একটা আদর্শ নির্ভর পার্টি, বিজেপি কোনো ব্যক্তি নির্ভর পার্টি নয়। মানুষ বিজেপির আদর্শ দেখে মানুষ বিজেপিকে ভোট দেন, বিজেপি দেশপ্রেমিক পার্টি দেখে বিজেপিকে ভোট দেন। বিজেপি মেকি ধর্মনিরপেক্ষতা করে না, সত্যি সত্যি ধর্মনিরপেক্ষতা করে দেখে বিজেপিকে ভোট দেন। মেকি ধর্মনিরপেক্ষ দলগুলিকে ছুঁড়ে ফেলে দিয়েছে এইবার 2019 সালে জনতা। কিন্তু তারপরে যে ব্যাপারটা হলো সেটাকে কমপ্লেসেন্সি বলে, অর্থাৎ আত্মসন্তুষ্টি। এই আত্মসন্তুষ্টির ফলে এবং একটা পুরো নির্বাচনী প্রক্রিয়াটা একটা অত্যন্ত অপটু বা অন্যান্যভাবে মানে অসফল, মানে শেষ পর্যন্ত দেখা গেছে অসফল। একটা অন্যান্যভাবে, মানে আমি একটু বলছি পরে, একটা চতুষ্টয়ের হাতে চলে যাওয়ার ফলে এই নির্বাচনী প্রক্রিয়াটা চালানো হলো পুরো ভুলভাবে। কিভাবে ভুলভাবে চালানো হলো সেটা আমি বলছি। প্রথম কথা হচ্ছে যে কোনো নির্বাচনী ইস্যু খাড়া করা হলো না। পশ্চিমবাংলায় কি ইস্যুর অভাব আছে? তৃণমূলের দুর্নীতি তো একেবারে ছেয়ে গেছে, এখন বর্তমানে সেগুলো বেরোতে আরম্ভ করেছে, কিন্তু এর আগে তো সাধারণ মানুষ জানতেন তৃণমূল আমার প্রশ্ন তথাগত বাবু, আমি একটু আপনাকে বিরত করছি তথাগত বাবু, আমি খুব নির্দিষ্টভাবে জানতে চাই যে সেখানে সরাসরি দিলীপ ঘোষের একটু শেষ করতে হবে, একটু শেষ করতে বলুন। না বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই সমস্ত ইস্যুগুলোকে পয়েন্ট আউট করা হয়নি, দেখানো হয়নি, কোনো স্লোগান পর্যন্ত তৈরি করা হয়নি। আর নয় অন্যায় বলে একটা ভেগ একটা স্লোগান তৈরি করা হয়েছিল, তার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা খুব কঠিন কাজ। প্রার্থী নির্বাচন একেবারে খারাপ হয়েছিল। বেনো জলের মতন লোক অন্য দল থেকে এসেছিল, তারা আবার অন্য দলে চলে গেছে, এবং এই যে প্রার্থী নির্বাচন হয়েছিল এর পেছনে যা যা ঘটনা হয়েছিল সেগুলো আমি আজকে এখানে টিভির পর্দার সামনে বলবো না, বলতে পারবো না, কোনোদিন হয়তো বলতে পারবো। আপনি চাইলে কিন্তু বলতে পারেন, যেটা সংবাদ মাধ্যমে বলেছি সেটা দিয়েছি। এবার আপনার আসছি না, আমি বলবো না, আমি ঠিক করেছি, আমি সিদ্ধান্ত করেছি বলবো না। যেটুকু বলেছি এখন পর্যন্ত তার চেয়ে বেশি আর কিছু বলবো না। কিন্তু যেটা তোমার প্রশ্ন ছিল যে দিলীপ ঘোষের এতে কি দোষ, দিলীপ ঘোষের দোষ হচ্ছে সে তো রাজ্য বিজেপির যে ইউনিটটা আছে সেইটার তো মাথা ছিল দিলীপ ঘোষ। সেইটার মাথা হিসেবে তার একটা খুব বড় গুরুদায়িত্ব ছিল, এবং চতুষ্টয়ের বাকি তিনজন তো অবাঙালি ছিলেন। তারা নির্বাচনী প্রক্রিয়ার, মানে পশ্চিমবঙ্গের যে সমস্ত পিকিউলিয়ারিটি, ইডিওসিনক্রেসি আছে, পশ্চিমবঙ্গের যে সমস্ত জিনিস খুব ভালোভাবে বুঝে নির্বাচন করতে হয়, যেমন একটা স্লোগান দরকার, যেমন ইস্যু দরকার, যেমন মানুষের সামনে একজন সর্বজনযোগ্য নেতা আনা দরকার, যেমন যথাযোগ্য প্রার্থী নির্বাচন করা দরকার, যেমন পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া দরকার, এই সমস্ত জিনিস তো রাজ্য সভাপতি হিসেবে
এবং রাজ্যের ওই চতুষ্টয়ের একমাত্র বাঙালি হিসেবে দিলীপ ঘোষকে বাকি নেতাদের অবহিত করা উচিত ছিল। স্পষ্টতই তিনি হয়তা করেননি, আর তা না হলে বাকিরা ওর কথা শোনেনি। না শোনার ফলে যেভাবে নির্বাচন চলেছে তাতে ওই ৭৭টা পাওয়া গেছে, সেটা এখন ৭০ এসে দাঁড়িয়েছে। এবং ৭৭টা কিন্তু উন্নতি নয়, অবনমন। কারণ আমরা আগে যে 18টা আসন পেয়েছিলাম, 18টা লোকসভা আসন মানে দাঁড়ায় 126টা বিধানসভা আসন। তো 126টা বিধানসভা আসন না হলে 120টা হোক, 115টা হোক, 110টা হোক, সেটা ৭৭-এ নেমে গেল এবং শেষ পর্যন্ত ৭০-এ নেমে গেল। এটা একটা চূড়ান্ত অসাফল্য এবং বিপর্যয়। এই তথাগতবাবু আমার একটু প্রশ্ন এখানে, যেটা একটু আগে আমরা দেখেছি কুণাল ঘোষও সেই ইঙ্গিত করেছেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, যেখানে অনেকেই মনে করছে যে বিজেপিতে যে আদি নব্য একটা দ্বন্দ্ব, সেখানে দাঁড়িয়ে একজন পুরনো দিলীপ ঘোষের মতো একজন পুরনো, যেমন আপনিও বলছিলেন যে আপনারা কোন সময় থেকে বিজেপি করে আসছেন, দিলীপ ঘোষও অত্যন্ত পুরনো। সেই দিলীপ ঘোষ, তাকে বুলডোজ করা হচ্ছে বা তাকে সেন্সর করা হচ্ছে নতুন সদ্য দলে আসা কারো কারো অভিযোগের ভিত্তিতে। না না না, দিলীপ ঘোষ পুরনো নন। দিলীপ ঘোষ দলে এসছেন কবে? দিলীপ ঘোষ তো 2014 না 15 সালে দলে এসছেন। তার আগে উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন বিভাগ প্রচারক ছিলেন। আরএসএস গণনায় তো অনেক পুরনো তিনি। সংঘের একজন ঘরানা আর পলিটিক্যাল পার্টি এক জিনিস নয়। আমিও তো ঘরানায় আছি, কিন্তু আমি পলিটিক্যাল পার্টিতে 1990 সাল থেকে আছি। উনি 2014 বা 15 এসছেন। রাজনীতি আলাদা জিনিস। আমি দুটোতে থাকার ফলেই আমি জানি যে সংঘের কাজ করা, রাজনৈতিক ক্ষেত্রে কাজ করা সম্পূর্ণ আলাদা জিনিস। রাজনীতি বোঝবার একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা তো কোনো স্কুল কলেজে শেখায় না, সেটা কাজ করে করে বুঝতে হয়, অ্যাপ্রেন্টিসশিপ করে বুঝতে হয়। সেটা দিলীপ ঘোষের যথেষ্ট হয়নি। তারপরে যেটা বলা, মানে এটা বলা আমার বলতে খারাপ লাগছে, কিন্তু তারপরে হঠাৎ প্রচণ্ড সাফল্য পেয়ে 2018 সালে মানে খানিকটা ঝড়ে বক পড়েছে, ফকিরের কেরামতি বেড়েছে, এরকম ধরনের একটা অবস্থা হবার ফলে যেটা দাঁড়ালো সেটা হলো যেটা দেখাই যাচ্ছে, সেটা হলো অর্থাৎ এই ধরনের ইনটেম্পারেট উক্তি, যে সমস্ত মেরে দেবো, পুঁতে দেবো, এই জিনিসগুলোর আবার যুক্তি হিসেবে দিলীপ ঘোষ বলেছেন যে মমতা যে ভাষায় কথা বলেন, আমি সেই যে ভাষা বোঝেন সেই ভাষায় আমি বলি। আরে মমতা কি আমাদের ভোটে জেতাবেন নাকি? আমাদের তো ভোটে জেতাবেন জনসাধারণ। যে কথাগুলো উনি বলছেন সেই কথাগুলোর জনসাধারণের উপর কি প্রতিক্রিয়া হচ্ছে সেটা তো বোঝা দরকার, কিন্তু সেই প্রতিক্রিয়াটা ভালো হয়নি। বিশেষ করে মমতাকে বারমুডা পড়তে বলা, এর মধ্যে একটা সেক্সুয়াল আন্ডারটোন ছিল, এই কথাটা আদৌ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। তাছাড়া এই মেরে দেবো, পুঁতে দেবো বলা, এই জিনিসগুলো তৃণমূলের কর্মীদেরকে উত্তপ্ত করেছে এবং তারপরে তারা শোধ নিয়েছে বিজেপি কর্মীদের উপর। দিলীপ ঘোষের চারপাশে 25টা সিকিউরিটি ছিল, সাধারণ কর্মীদের কাছে কটা সিকিউরিটি আছে? তারা পড়ে পড়ে মার খেয়েছে, খুন হয়েছে, এই অভিজিতের মতন ছেলেদের একেবারে মানে নৃশংসভাবে খুন হয়েছে। তৃণমূলের যা স্বভাব, সেই তৃণমূলের স্বভাবের ভীষণতম দিকটা তারা বিজেপি কর্মীদের ওপর দেখিয়ে দিয়েছে, এবং তার একটা অন্যতম কারণ হচ্ছে এই সমস্ত ইনটেম্পারেট কথা বলা। এছাড়া যে সমস্ত কথা বলেছেন যে গরুর দুধে সোনা আছে, গরুর দুধে সোনা আছে, এটা তো কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। তথাগতবাবু, আমি আপনার বেশি সময় নেব না। তথাগতবাবু, আমার শেষ প্রশ্ন আপনার উদ্দেশ্যে, যে প্রশ্নটা আমরা ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়া মারফত সাধারণ মানুষের কাছেও রেখেছি, আপনার কি মনে হয় যে এই চিঠি দিয়ে দিলীপ ঘোষের মুখ বন্ধ করা যাবে? সে আমি জানি না। এখন চিঠি যেটা দেয়া হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন, আমিও দেখেছি, দিলীপ ঘোষও হয়তো দেখবেন। খানিকক্ষণ বাদে চিঠির ট্রান্সলেশন হবে, ভাষান্তর হবে, তারপরে দিলীপ ঘোষ দেখবেন। আপনি ট্রান্সলেশনে এত জোর দিচ্ছেন কেন? মুখ বন্ধ করবেন, ভাষান্তরে এত জোর দিচ্ছেন কেন? সবের উপর নির্ভর করছে।
কিসের ভাষান্তরে, চিঠির ভাষান্তরে এত জোর দিচ্ছেন দিচ্ছি কেন? কেন? কোথায় ভাষান্তরে জোর দিচ্ছি? আমি বলছি জোর কেন দিচ্ছি? ভাষান্তর করতে হবে। একজন লোক ইংরেজি না বুঝতে পারে সেটা তো তার দোষ নয়। তো চিঠিটা যদি দিল্লিতে হতো, হিন্দিতে হতো, তাহলে দিলীপ ঘোষ অনেক সহজে বুঝতে পারতেন। কিন্তু ভাষান্তর করতে হবে, তার মধ্যে দোষের কি আছে? আমি কি ফ্রেঞ্চ ভাষা বুঝি? আমার কাছে যদি একটা ফরাসি ভাষায় চিঠি আসে, তাহলে সেটা ভাষান্তর করতে হবে না? অবশ্যই করতে হবে। ঠিক সেই রকম ওকে দিলীপ ঘোষকে এইটা ভাষান্তর করতে হবে। তথাগত বাবু, অনেক ধন্যবাদ। তথাগত রায় আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন। আমি বিশ্বজিৎ বাবুর কাছে যাব, বিশ্বজিৎ বাবুর রিয়াকশন নেব। বিশ্বজিৎ বাবু, দেখুন, যে দলটা নিজেদের কর্মীদের ধরে রাখতে পারে না, নিজেদের নেতাদের ধরে রাখতে পারে না, সেই দলটা স্বপ্ন দেখে বাংলাকে শাসন করবার। এই দলটা আগামী দিনে, আমি আবারও বলছি, এই দলটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। খালি সময়ের অপেক্ষা। ভাঙন শুরু হয়েছে, এরপরে দেখবো আমরা তাসের ঘরের মতো এই দলটা ভেঙে পড়ে গেছে। আর রইল দিলীপ বাবুর ব্যাপার। দিলীপ বাবুর মতো পুরনো যারা নেতারা আছেন, তারা আজকে বর্তমানে তাদের যে অবস্থা, তারা স্যান্ডউইচড হয়ে গেছেন। তারা একদিকে বিশ্বজিৎবাবু, গত কয়েক মাস ধরে দিলীপ ঘোষ সম্পর্কে, গত কয়েক সপ্তাহ ধরে দিলীপ ঘোষ সম্পর্কে যে সহানুভূতির ঢেউ তৃণমূল শিবির থেকে দেখছি, সেটা তাকে রাজ্যের বাইরে দায়িত্ব দেওয়া হোক, আজকের পর কুণাল ঘোষের পর আপনি, তো সমব্যথীর সুর দেখা যাচ্ছে। দিলীপ ঘোষ স্যান্ডউইচড হয়ে গেছেন, আপনি তার জন্য কি মর্মব্যথা অনুভব করছেন? যে 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 কথাটা বলছি, এটা কি ফ্রেন্ড রিকোয়েস্ট? স্যান্ডউইচড হয়ে গেছেন দলবদ্ধ, এটা কি ফ্রেন্ড রিকোয়েস্ট রাজ্য সভাপতির দ্বারা? এটা কি ফ্রেন্ড রিকোয়েস্ট? এটা মানতে হবে। দেখুন, উনি তো পুরনো নেতা, বিজেপির পুরনো নেতা, কিন্তু আজকে ওনাকে দেখে দুঃখ লাগছে যে বিজেপি দলটার আজকে কি অবস্থা। তারা এই অবস্থায় তারা চিন্তা করে যে বাংলাকে শাসন করবে। যেই দলটা তাদের পুরনো নেতাদের স্বীকৃতি দেয় না, পুরনো নেতাদের অপমান করে, আজকে দলবদলুরা এসে এবং কিছু ইম্যাচিওর নেতারা রাতারাতি সভাপতি হয়ে গিয়ে তাদেরকে আমি বলতে চেয়েছি, আপনাদের দলে এসে দলবদলুরা পদ পায় না। দেখুন, আজকে দলবদলুরা যদি আজকে কেউ মনে করে যে তৃণমূল কংগ্রেস আজকে উন্নয়নের সাথে আজকে আছে এবং সেই উন্নয়নের কর্মকাণ্ডে যদি কেউ সামিল হতে চায়, নিশ্চয়ই সেটা ঝাড়াই বাছাই করে আমাদের নেতৃত্ব ঠিক করবে কাদেরকে নেওয়া হবে, কাদেরকে নেওয়া হবে না। আমরা নিশ্চয়ই ঠিক করব এবং নিশ্চয়ই আমরা সবার জন্য দরজা খুলে দেব। আমি চন্দনদা কৌস্তবের কাছে পরে আসবো, আমি একটু শুভময়দার কাছে আসি। শুভময়দা, দিলীপ ঘোষের জন্য তৃণমূল কংগ্রেসের এই সমব্যথাটাকে আপনি কিভাবে ইন্টারপ্রেট করছেন? আমি জেনারেলি খুবই অ্যানালিসিস করে কথা বলা পছন্দ করি। ছাড়া যাচ্ছে না। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগের দিনই বলেছেন যে দরজা বন্ধ করে দিয়েছেন, না হলে বিজেপি থেকে সবাই চলে আসবে। আজকে আবার দিলীপ ঘোষের কথা বলছেন তৃণমূলের মানুষেরা। অর্থাৎ মানে বিজেপির, অন্তত রাজ্য বিজেপির প্রতি তৃণমূলের যে একটা বিরাট দুর্বলতা আর কি, যেটা ঢাকা চাপা দিয়ে থাকে, বা সিপিএমও মাঝে মাঝে গুলিয়ে ফেলে। তৃণমূল বিজেপিকে একদল বলবে না, আলাদা কখন কি বলবে, কিন্তু তারা অন্তত তৃণমূলের দিক থেকে যতটা হাত বাড়িয়ে দিয়েছেন গত কয়েকদিনে রাজ্য বিজেপির প্রতি, এটা একটা অসাধারণ বিষয়। এবার এটার পেছনে কিন্তু একটা রাজনৈতিক যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে, এখন কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি যেখানে আবর্তিত হচ্ছে, অর্থাৎ তৃণমূল যোগ বিজেপির ভোটটা ম্যাক্সিমাইজ করা, সেই রাজনীতির একটা অংশ হচ্ছে বাংলা বনাম কেন্দ্র, এই জায়গাটাকে প্লেস করা একটা ঠিকঠাক জায়গায়। আপনি লক্ষ্য করে দেখুন যে এই রাজনীতিতে দিলীপ বাবুকে এখন একজন বাংলার প্রতিনিধি হিসেবে ভাবা হচ্ছে। তার যে লড়াই, সেটা যেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে, এবং এর মাধ্যমে কিন্তু সেই বিজেপি যোগ তৃণমূলের ভোট ম্যাক্সিমাইজ করা, এবং খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তারা বিপুল একটা ভোট পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ভোটটাও যাতে ঠিক জায়গায় থাকে। বালিগঞ্জ নির্বাচন তো তাদের একটা সামান্য গোলমালের সামনে ফেলে দিয়েছে। অর্থাৎ এমন একজন নেতা বিজেপির থেকে নিয়েছেন, তাকে নির্বাচনে দাঁড় করিয়েছেন করে একমাত্র সারা পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু তৃণমূলের ভোট একেবারে নেমে গেছে। জিতেছেন তারা বিপুলভাবে, কিন্তু অন্যান্য জায়গার যে ট্রেন্ড বালিগঞ্জে সেটা বদলে গেছে। অর্থাৎ মূল যে জায়গাটা গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, সত্যি বামপন্থীদের কথা মানুষ এখনো সেভাবে শুনছেন এমন নয়,
কিন্তু যে স্পেসটা তৈরি হচ্ছে তাতে বামপন্থীরা যদি একটা সঠিক রাস্তা নেন, তাদের উপর মানুষ বিরাট বিরক্ত হয়েছিলেন 2011 সময় থেকে, এবং সেই বিরক্তি নিশ্চয়ই কাটছে না, নাহলে তো মানুষ তাদের ভোট দিতেন। কিন্তু মোটের ওপর তৃণমূল যোগ বিজেপি ম্যাক্সিমাইজ করার যে রাজনীতি, বাংলা বনাম কেন্দ্রের যে রাজনীতি, সেই পথেই কিন্তু এই মুহূর্তে আমরা গোটা বিষয়টাকে দেখতে পাচ্ছি। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনায়, ছোট্ট একটা বিরতি তার আগে নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি এবং দিলীপ ঘোষের এই সেন্সর হওয়া নিয়ে কে কি প্রতিক্রিয়া দিয়েছেন তাও আপনাদের দেখাবো। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। বিজেপি রাজ্য সভাপতি দিয়ে শুরু, প্রথমে বিধায়ক পরে সাংসদ হলেন দিলীপ ঘোষ। কলকাতার সংবাদ মাধ্যমের কাজও কিছুটা বেড়ে গেল। অ্যাসাইনমেন্টের খাতায় যোগ হলো নতুন লাইন, দিলীপ ঘোষ মর্নিং ওয়াক বিট। জীবনের প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জ্ঞান সিং সোহনপালকে বলেছিলেন, চাচা নাও আমার ধন্যবাদ, বলো দিলীপ ঘোষ জিন্দাবাদ। 21 বিধানসভায় ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তখন দুয়ারে সরকার নিয়ে ঝাঁপিয়েছেন। একদিন ভোরে নিউটাউন দেখলো দিলীপের গুগলি, স্লোগান লেখা গেঞ্জি পরে সদল বলে মর্নিং ওয়াকে দিলীপ, গেঞ্জিতে লেখা এসপার নয় ওসপার, জমের দুয়ারে সরকার। গত কয়েক বছরে নানা সময় বারবার এমন বহু চমক নিয়ে হাজির হয়েছেন আরএসএস এর প্রাক্তন প্রচারক। কতটা বলা উচিত, কতটা নয়, কোনটা বলা উচিত আর কোনটা নয়, আবার কোনটা বললে কি প্রতিক্রিয়া হবে, কোনো কিছুরই ধার ধারেননি। অনেক সময়ই তাতে মিশে গিয়েছে ব্যক্তিগত আক্রমণ, নিন্দেমন্দ আর হুমকি। সেন্ট্রাল ফোর্স মানে বন্দুকটা দেখাবার জন্য নিয়ে এসছে, তারা বুঝেছে ওর গুলির গরম কিরকম। আর এটা সারা বাংলায় হবে, যদি কেউ আইন হাতে নিতে আসে তাকে যোগ্য জবাব দেওয়া হবে। এখানে আইন শৃঙ্খলা রাজ্যের হাতে, রাজ্য চায় এই জেএমবি জামাতে জঙ্গিরা এখানে আসুক, উৎপাত করুক, ভয়ের পরিবেশ তৈরি করুক, তারা টিএমসিকে জেতাবে। 5 মাস পরে দিদির তো রিটায়ারমেন্ট আছে, কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেবো কালীঘাটে, তখন তোমাদেরকে বাঁচাবে, ভগবানও বাঁচাতে পারবে না। গরুর দুধে সোনা নিয়ে দিলীপের মন্তব্যের জের তো পৌঁছে গিয়েছিল অক্সফোর্ডেও, হয়ে ওঠে মোস্ট সেলিব্রেটেড মিম। ভারতীয় গরুর বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে, তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে, সেই জন্য দুধের রং একটু হলদে হয়। আর আমাদের দেশের গরুর যে ঝুঁট থাকে না, কুঁজ থাকে, বিদেশি গরুর মধ্যে সেটা থাকে না, তাদের পিঠটা সমান মোষের মতো। সেই জন্য ওই গরুর যে কুঁজ থাকে, সেই কুঁজের মধ্যে একটা নাড়ি থাকে, স্বর্ণ নাড়ি বলে, সেখানে সূর্যের আলো পড়লে সেখান থেকে সোনা তৈরি হয়, তাই গরুর দুধ হলদে হয়। পঞ্চামৃত, তাতে গোময় গোমূত্র থাকে, সেটাও শরীরের পক্ষে ভালো। আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। শিল্পীদের রোগড়ে দেওয়ার নিদান দিয়ে দলেও ক্ষোভের মুখে পড়েছিলেন। তাতে অবশ্য হেলদোল হয়নি দিলীপের। টেনশন হোক বা সেলিব্রেশন, সংসদ হোক বা বিধানসভা, দিলীপ ঘোষ একই মুডে। রাজ্য সভাপতির পদ আগেই গিয়েছে, সম্প্রতি রাজ্য থেকে সরিয়ে আরো 8 রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপকে। তারই মধ্যে সেন্সর করার সিদ্ধান্ত, এক নেটিজেনের আক্ষেপ, শীত গ্রীষ্ম বর্ষা রাজনীতির বিনোদনে দিলীপই ছিলেন ভরসা। আব তেরা ক্যা হোগা কালিয়া। অনেক কৌতূহলেরই প্রশ্ন, এবার কি দিলীপের একটা কল যাবে রাজ্য রাজনীতির আরেক রঙিন চরিত্র মদন মিত্রের কাছে? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, দিলীপ ঘোষকে সেন্সর করা হলো, তোমরা এটা কিভাবে দেখছো? আমি শুরুতে যে কথা বললো, দিলীপ ঘোষকে সেন্সার করলেও আজকে পেট্রোলের দাম 109 টাকা, সেন্সার না করলেও পেট্রোলের দাম 109 টাকা। 1, 2, ছোটোবেলায় কিন্তু মপিয়া দিয়ে আমাদের অনেকে প্রশ্ন করতো যে কেন কলেজে ছাত্র রাজনীতি করো, কেন ইউনিভার্সিটিতে রাজনীতি করো। তো আমরা সবসময় বলতাম, একটা ভালো ক্যাম্পাস যদি ডাক্তার তৈরি করতে পারে, একটা ভালো ক্যাম্পাস যদি ইঞ্জিনিয়ার তৈরি করতে পারে, ভালো ক্যাম্পাসের ভালো ছেলেমেয়েদের রাজনীতিতে আসতে হবে, নাহলে এইরকমই হবে আর কি। খুবই খারাপ লাগছে, খুব আনফর্চুনেট লাগছে আজকে বিশ্বজিৎ দেবের কথায়, কিছু মনে করবেন না। আমি বলছি আমার খুব খারাপ লেগেছিল বারমুডা যখন রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তার পায়ে লেগেছে কি লাগেনি সেটাই ইম্পর্টেন্ট না, দিলীপ ঘোষ যে ভাষায় তাকে কথা বলেছিলেন, পশ্চিমবাংলার রাজনীতিতে কৃষ্টিতে এই ভাষায় কথা বলা যায় না, এবং তথাগতবাবু বলেছেন। কিন্তু আরও খারাপ লাগছে এটা ভেবে যে আজকে যেভাবে কুণাল ঘোষ এবং বিশ্বজিৎ বাবুরা যেভাবে সমস্ত মনে আছে, যেভাবে মনে রেখে বলছো তো যে বাংলার কৃষ্টিতে এই ভাষায় কথা বলা উচিত নয় কোনোভাবেই। জানা আছে অনিল বসুকে সেন্সারও করেছিল পার্টি। আমি বলছি যে কথা, যে কথাটা আজকে বিশ্বজিৎ বাবুরা বলছেন বা কুণাল বাবুরা বলছেন, এ তো পরিষ্কার মনে হচ্ছে, আগের দিন কংগ্রেসের নেতা সুমন রায়চৌধুরী বলেছেন এখানে, যে পরিষ্কার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। এটা এর থেকেও খারাপ যে আদর্শবিহীনভাবে যদি দুটো দল চলে, দলবদলের জন্য
তার সাহায্য পাওয়ার জন্য, এবং যে কথাটা শুভময় দা বলেছে কারেক্টলি, এই রাজনীতিটা কেন্দ্র ভার্সেস রাজ্য। আমি বলছি আজকে সেন্সার করছেন কেন? সেদিন সেন্সার করার কথা ছিল। আমি একটা দুটো কথা না, অনেকগুলো কথা। অনুব্রত যে ভাষায় কথা বলেছেন, দিলীপ ঘোষও সে ভাষায় কথা বলেছেন, এবং দিলীপ ঘোষ বারবার বলেছেন যে মুখ্যমন্ত্রী রাজ্যের শাসক দল যদি এই ভাষায় কথা বলতে পারে। উনি তো বলেছিলেন যে যাদবপুর ইউনিভার্সিটির উপাচার্যকে ফেলে মারা হবে, কি জুতো পেটা করবো চাইলে। এসব চলে না, এভাবে করা যায় না। কিন্তু খারাপ লাগছে এটা, তৃণমূলের আমার বন্ধু এখানে যিনি আছেন তৃণমূলের শাসক দলের, তিনি আজকে বলছেন যে বঞ্চনা হয়েছে তার প্রতি। এ তো পরিষ্কার যে দল বদলের ইঙ্গিত, ফ্রেন্ড রিকোয়েস্ট। বিশ্বজিৎ দা, আমি একটাই কথা বলেছি যেটা বাস্তব, যেটা প্র্যাকটিক্যাল, আমি সেই কথাটাই বলেছি। এখানে কোনো ফ্রেন্ড রিকোয়েস্টেরও ব্যাপার নেই, এখানে কোনো কিছুর ব্যাপার নেই। আমরা এসব করি না। এইসব সিপিএম এবং কংগ্রেস এরা এসব ফ্রেন্ড রিকোয়েস্ট করে 2016 সালে একটা অনৈতিক জোট করেছিল, সেসব এদের দ্বারা সম্ভব। আমরা এসব করি না। আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার যে যেই দলটা আজকে তাদের নেতা কর্মীদের মানে জয়প্রকাশ মজুমদারকে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাননি, জয়প্রকাশ মজুমদার আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। অর্জুন সিংকে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাননি, অর্জুন সিং আপনাদের মানে ফ্রেন্ড রিকোয়েস্ট তো এরকমই, এক পক্ষ পাঠায় এক পক্ষ অ্যাকসেপ্ট করে, তাই তো? চিন্তা করছে যে আগামী দিনে বাংলা শাসন করবে, সেই দলটা চিন্তা করছে আগামী দিনে বাবুল সুপ্রিয়কে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা পাঠাননি, বাবুল সুপ্রিয় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। এই দলটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমি একটু চন্দনদার কাছে আসবো। চন্দন, দলের কোনো ভবিষ্যৎ নেই। দেখো একটা বিশ্বজিৎ একটু থামুন, বিশ্বজিৎ দয়া করে। দেখো একটা কথা পরিষ্কারভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে একটি দল তার নির্দেশ কি থাকবে, পার্টি কিভাবে চলবে, সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। কিন্তু এই ঘটনাটাকে তোমরা প্রথমে আনলে তথাগতটাকে। আমি বারবার যে প্রসঙ্গটা বলবো, এই টাসেলটা তো দীর্ঘদিনের। এখানে আদি 90 থেকেও বড় প্রশ্ন বিজেপির অন্দরে। এরা দুজনেই কিন্তু প্রতিষ্ঠিত বিজেপি নেতা, তথাগত রায় এবং দিলীপ ঘোষ। আলটিমেটলি দেখা যাচ্ছে যে এদের দুজনের এই পাওয়ার করিডোরে একটা ব্যাপক সংঘাত আছে, যেটা বারবার প্রমাণিত হচ্ছে। এখানে কোনো সন্দেহ নেই। দিলীপ ঘোষ থাকবেন কি থাকবেন না, এটা তো পার্টি বুঝবে। কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গাতে, যেটা শুভময়দা বারবার ইন্ডিকেট করলেন, আই বিলিভ ইন দ্যাট। এখানে কোনো কিন্তু নেই। এখানে বিশ্বাস করি যে আজকে বিশ্বজিৎ দাদের এই যে সৌম্য আইসরয়ের যে বিশেষ একটি প্রোগ্রামে তোমাদের এখানে বলে গেছিল না ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা কিন্তু ভেরি পপুলার স্লোগান। ফ্রেন্ড রিকোয়েস্ট যে পাঠাবে, যে অ্যাকসেপ্ট করবে, এরকম যদি এক্সাম্পল বিশ্বজিৎ দাকে যদি দেওয়ার প্রসঙ্গ থাকে, তাহলে বিশ্বজিৎ দা পেন অ্যান্ড পেপার রেডি রাখুন। আমি বলে যাচ্ছি পরপর। প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে আপনাদের কাছে কি বিজেপিটা ট্রেনিং ক্যাম্প? আমি দিলীপ ঘোষের প্রসঙ্গে যাচ্ছি না। প্রত্যেকটা মানুষ জেনে গেছেন দিলীপ ঘোষের অবস্থান কোথায়। যদি দলগতভাবে দেখতে হয়, তাহলে 8টা রাজ্যে যখন তাকে দায়িত্ব দিয়েছে, দলীয়ভাবে উন্নতি, এটাই স্বাভাবিক। কিন্তু ওনাকে সেন্সারের যে চিঠিটা দিয়েছেন, তাতে বাস্তব প্রমাণ হয়ে গেছে যে দিলীপ ঘোষকে সেন্সার করা মানে ওনার অ্যাক্টিভিটিকে সেন্সার করা, ওনার প্রিন্সিপালকে সেন্সার করা, যেভাবে উনি চলছেন তাকে সেন্সার করা। কিন্তু আমার চন্দনবাবু একটাই প্রশ্ন, যে সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ আমরা দেখছি, সেখানে দাঁড়িয়ে এটা তো আর লুকোচাপার কোনো জায়গা নেই যে বিজেপির নেতৃত্বের মধ্যেও এক বা একাধিক, মানে 2 বা ততোধিক একটা শিবির দেখা যাচ্ছে। এটা কি তারই ফলশ্রুতি? না, এটা খুব স্বাভাবিক। এখানে 2 বা 3 বা 4 এই শিবিরে এটা বহুভাবে বিভক্ত। তুমি দুটো ভাবে তুমি এই অ্যাঙ্গেলটাকে দেখতে পারো। একটা হচ্ছে এই যে আদি 90, অর্থাৎ তৃণমূলের ট্রেনিং ক্যাম্প থেকে, তৃণমূলের ক্যাম্প থেকে যারা ট্রেনিং ক্যাম্পে গেছিল এবং তারপরে ট্রেন্ড হয়ে আবার ফিরে আসছে তৃণমূলে, জানি না কী কারণে। হয়তো এটাও কারণ হতে পারে, পরিষ্কারভাবে বলি, যে আজকে এরকম হতে পারে যে আমরা ধরা পড়ছি তৃণমূলে থেকে দুর্নীতিতে, বিজেপি ধরা পড়ছে না কেন, ওই ট্রেনিংটা নিয়ে এসো। প্রশ্নটা সেটাও থাকতে পারে। আরেকটি দিক যদি দেখো, তাহলে কিন্তু প্রকাশ হয়ে গেছে একটু আগে তথাগত তার মন্তব্য থেকে প্রমাণ করে দিয়েছেন যে বিজেপির যারা পুরনো, সেই ক্লাসের মধ্যে একটা ক্লাস কনফ্লিক্ট আছে, এবং সেটা আছে বলে তথাগতরা বারবার প্রমাণ করবার চেষ্টা করছেন। দিলীপ ঘোষ 14 সালে এসছেন। আরএসএস এর যে স্ট্রাকচার, যেখানে দীর্ঘদিন ধরে আরএসএস এর স্ট্রাকচারের সাথে পলিটিক্সটাকে সম্পৃক্ত করে দেওয়া হয়, এটা সকলে জানে, এবং এইটা জানে বলেই লোকে বলা হয় বিজেপি, বিহাইন্ড বিজেপি আরএসএস। সুতরাং এটাকে আলাদা করে দেওয়ার এটাও কিন্তু একটা
একটা উদ্দেশ্য দিলীপ ঘোষকে হেয় করা, এটা তো বাস্তব। এই দুটোকেই তুমি যদি সামনে রাখো তাহলে তুমি একটা কনক্লুশনে আসবে। আজকে দিলীপ ঘোষকে যেখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে অবশ্যই দলগত উপদলগত একটা চক্রান্ত, এবং সেটাও স্বাভাবিক যে এখানে শুভমদা কিছু বলতে চাচ্ছেন। শুভমদা, আমি আসবো আপনার কাছে, তার আগে আমি একটু কয়েকটা রিয়াকশন আপনাদের শোনাবো। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির মুখপাত্র এবং তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ, তাদের রিয়াকশন শোনাবো। দেখুন, মিডিয়ার মাধ্যমে এরকম একটা খবর পেয়েছি, এখনো দিল্লির কাছ থেকে এরকম আমরা সত্যতা পাইনি এই খবরের। আমরা দিল্লির সাথে কথা বলার পর আমি এই বিষয়ে কিছু বলার মতো জায়গায় থাকবো। এই মুহূর্তে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। যদি এ ধরনের কোনো সংবাদের সত্যতা থাকে তাহলে সেটি সম্পূর্ণভাবেই কেন্দ্রীয় নেতৃত্ব এবং দিলীপ ঘোষের বিষয়। দিলীপ ঘোষ আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি, সফল রাজ্য সভাপতি, এই মুহূর্তে তিনি দলের সর্বভারতীয় সহ সভাপতি। এই বিষয়টি যদি সত্যতা বা এই বিষয় সম্পর্কে যদি আমি অবহিত থাকতাম তাহলেও আমি সংবাদ মাধ্যমকে কিছু বলতাম না, এবং যেহেতু আমি কিছু জানি না তার জন্যও কিছু আমি সংবাদ মাধ্যমকে বলবো না, কারণ এ নিয়ে কোনো আলোচনা করা সংবাদ মাধ্যমে প্রকাশ্যে বলা অর্থ পার্টির দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। কথায় মনোবল ভাঙছে নাকি বিজেপির সামগ্রিক নীতি এই আদি বিজেপিকে দমবন্ধ অবস্থায় ঠেলে দিয়ে তৎকাল বিজেপি, ধান্দাবাজ বিজেপি দল দখল এবং পরিযায়ী বিজেপিদের এই তৎকাল বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে যে ভুল রাজনীতি, তাতে গোটা দলটা বাংলা থেকে যে উঠে যাচ্ছে, তো বিজেপি কর্মীদের তো মনোবল ভাঙবেই। তো খামোকা দিলীপ ঘোষকে একা ওরা যদি দোষারোপ করে, এ তো বোকার মতো কথা, এ তো সেই উট পাখির মতো বালিতে মুখ লুকোনো। শুভময়দা, আমি আপনার কাছে আসবো আপনার পারমিশন চেয়ে। আমি একবার শুধু যাচ্ছি বিশ্বজিৎদার কাছে, কারণ এই প্রশ্নটা আমি না করে পারছি না বিশ্বজিৎদাকে। বিশ্বজিৎদা, আমাকে একটা কথা বলেন, দিলীপ ঘোষের এখনো পর্যন্ত হ্যাঁ ওই সাউন্ড বাইটটা আমরা নিতে পেরেছি, কিন্তু টেলিফোনে তার কোনো প্রতিক্রিয়া পাইনি। যদি এই মুহূর্তে দিলীপ ঘোষকে আমি টেলিফোনে পাই, আপনি জানেন যে আমি তাকে কোন প্রশ্নটা করব, প্রথম কোন প্রশ্নটা করব, আপনি জানতে চান? বিশ্বজিৎ বাবু বলুন। আমি প্রথম প্রশ্ন করব যে তৃণমূল কংগ্রেসের যে আপনার জন্য এত দরদ, আপনি সেটা ভাবতে পেরেছেন? এখানে কোনো দরদের ব্যাপার নেই, আপনারা এটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আপনার গলায়, কুণাল ঘোষের গলায় দরদ চুইয়ে চুইয়ে পড়ছে। আজকে আপনারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন এটা। আমরা যেটা বলতে চেয়েছি যে আজকে বাংলার বিজেপির কি করুণ অবস্থা, যে আজকে দিলীপ ঘোষের মতো নেতারা আজকে ব্রাত্য হয়ে গেছে। আজকে দিলীপ ঘোষের মতো নেতারা আপনার কথা শুনে বিশ্বাস করুন, যারা প্যানেলে আছে সবার চোখে জল এসে যাচ্ছে। আপনার গলায় যে মুহূর্তে, এই মুহূর্তে যেভাবে আপনার দরদ আপনার গলায় প্রত্যেকটা শব্দে উঠলে পড়ছে। কি শুভময়দা, am I wrong? কথাটা বলতে দিন, কথাটা শেষ করতে দিন, কথাটা শেষ করতে দিন, কথাটা শেষ করতে দিন, লেট মি ফিনিশ। আজকে আমি তার সাথে একটা কথা বলেছি যে এই দলটার থেকে যেভাবে ভেঙে ভেঙে নেতারা কর্মীরা দল ছেড়ে চলে যাচ্ছে, এই দলটা থাকবে না বাংলায়। আবেগ ঘন এক মুহূর্ত, শুভময়দা গলা বুঝে আসছে। আপনারা তো শূন্য হয়ে গেছেন, আপনারা তো শূন্য হয়ে গেছেন। আচ্ছা, ওদের শূন্য হলে তো আপনার দুঃখ নেই। দিলীপ ঘোষ সেন্সার হয়, আপনারা তো দুঃখ কেন? এক সেকেন্ড, ওরা শূন্য হয়, আপনার তো দুঃখ নেই। আমরা শূন্য থেকেও রাস্তায় এই যে আমাদের সাইনবোর্ড করতে পারেননি, শূন্য, তাতে আপনার দুঃখ প্রকাশ পাচ্ছে না, কিন্তু দিলীপ ঘোষ সেন্সার হলে আপনারা তো দুঃখ কেন? কোনো দুঃখের ব্যাপার নেই শুভময়দা, দুঃখের ব্যাপার নেই। তৃণমূলের প্রান্ত থেকে বারবার আসছে যে দিলীপ ঘোষ ব্রাত্য হয়ে গেছেন। তা আমার বন্ধুগণ ব্রাত্য খুশি হবেন না বিরক্ত হবেন আমি জানি না, আপনারা জেনে নিতে পারেন দিলীপ বাবু ব্রাত্য হননি অন্তত। যাই হোক, যেটা মূল যে বলার জায়গাটা, সেটা হচ্ছে দেখুন একটা বড় জায়গা আমরা মিস করে যাচ্ছি। সেটা হচ্ছে যে বিজেপি যেহেতু এখানে প্রতিনিধি নেইও, দুটো বিজেপি কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। একটা কেন্দ্রের বিজেপি আর একটা হচ্ছে রাজ্যের বিজেপি, যেটাকে আলাদা করে আমি রাজ্য বিজেপি বলতে চাই না। রাজ্য এবং কেন্দ্রের বিজেপির ইন্টারাকশন। আজকে রাজ্য বিজেপিটা 2019 থেকে 2021 পর্যন্ত যেভাবে চলেছে,
সেখানে কেন্দ্র এবং রাজ্য বিজেপির ইন্টারাকশনটা একেবারেই সুবিধের হয়নি, যে কারণে আজকে এই পরিস্থিতি। সেখানে পুরোটা যেমন দিলীপ ঘোষ কৃতিত্বও পাবেন না 2019-এর জন্য, সেরকম পুরো উনি দায়ীও নন। রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব একে অপরকে বুঝে উঠতে পারেনি। আমি একটা উদাহরণ দিচ্ছি। আজকে রাজস্থানে আজকে বিজেপির রাজ্যসভার ক্যান্ডিডেট হয়েছেন সুভাষচন্দ্র মহাশয়, যিনি জি গ্রুপের চেয়ারম্যান। আজকে যদি যারা রাজনীতিটা ফলো করেন তারা দেখবেন রাজস্থানের 4টি আসনের লড়াইটাকে বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে কোন উচ্চতায় পৌঁছে দিতে পেরেছে। আমরা এই প্রসঙ্গে পরবর্তীকালে আলোচনা করতে পারি ডেফিনেটলি শুভময়দা, কিন্তু আমরা যদি এখন কনসেন্ট্রেট করি দিলীপ ঘোষ প্রসঙ্গে। হ্যাঁ, যে এই যে পুরো যে কৌশলী রাজনীতি, সেই জায়গাটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। সেই কৌশলী রাজনীতি বিজেপির ক্ষেত্রে ভীষণভাবে অনুপস্থিত। অর্থাৎ যে রাজনীতিটা চলছে, চড়া গলার রাজনীতি, হইচইয়ের রাজনীতি, এখান থেকে কৌশলী রাজনীতির অভাব আমরা বারবার দেখতে পাচ্ছি। এবং আজকের এই চিঠি এবং তার যে রিয়াকশন, যেখানে রিয়াকশন কিন্তু বিজেপি দিতেই পারছে না, এখানে কৌশলগত জায়গায় বিজেপি দুর্বল হয়ে পড়ছে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে। আমি খুব সংক্ষেপে কৌস্তব এবং চন্দনদার রিয়াকশন নিয়ে একটা ব্রেকে যাব। আমি বলবো যে রাজনৈতিক দেউলিয়াপনা, যত দ্রুততার সাথে দিলীপবাবু গরুর দুধে সোনা খুঁজে পেয়েছিলেন সেদিন সেন্সার করা হয়নি। ওনাকে বারবার ওনার সার্টিফিকেট উনি খুঁজে পাননি, কিন্তু দ্রুততার সাথে গরুর দুধে সোনা খুঁজে পেয়েছিলেন। এবং যে ভাষায় উনি কথা বলেছেন তৃণমূলের নেতাদের প্রতি, আমি অন্য কিছু বলছি না, আজকে রাজনৈতিক দেউলিয়াপনা এই জায়গায় বিশ্বজিৎবাবু বলছেন আচ্ছা বিজেপি ভেঙে যাবে। আচ্ছা, আপনার দল থেকে যখন ভেঙে সব বিজেপিতে চলে যাচ্ছিল ক্ষমতার জন্য, তখন আপনার খারাপ লাগেনি? এটাই রাজনৈতিক দেউলিয়াপনা। আমি বলছি একজন লোক দল করতে পারে, কোনো দল হেরে যেতে পারে, কিন্তু সুবিধার জন্য দল বদল করে অন্য দলে চলে আসবে, আবার ফেরত চলে আসবে, এইটা রাজনৈতিক দেউলিয়াপনা, যা স্পন্সর করছেন তৃণমূল এবং বিজেপি একসাথে। চন্দনদা, হ্যাঁ, আমি এখানে পরিষ্কারভাবে এই একটা কথাই তোমাকে বলবো। আমি আবারও বলি যে এখানে বিশেষভাবে দিলীপ ঘোষকে যে আলোচনা করছে এটা অবশ্যই একটা আলোচনার অঙ্গ, কিন্তু মূলত যেটা দেখতে হবে, তুমি যে কথাটা বলছিলে যে কারো চোখের জল, কারো হাসি বা ইত্যাদি ইত্যাদি, এই বিশ্বজিৎ দ্বারা আজকে যে ডেফিনেশন দিচ্ছেন, ইনফ্যাক্ট এদের ডেফিনেশন পরশুদিন বদলে যাবে। যে কোনো স্তরে এরা যখনই কথা বলেন তখন সুবিধাবাদের রাজনীতির বাইরে এদের কোনো কথা নেই। আজকে উনি কে অর্জুন সিংয়ের ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে উনি শুভেন্দু এবং অর্জুন এই দুজনকে পাশাপাশি রেখে কি মন্তব্য করবেন একবার প্রশ্ন করে দেখতে পারো। প্রশ্নটা হচ্ছে এই যে ওই যে দরজা বন্ধ করছেন না দরজা খুলে রাখছেন, এর থেকেও বড় প্রশ্ন যে প্রসঙ্গটা উনি তুলছেন, এটা বিশ্বাস যদি করে থাকেন তাহলে রাজনৈতিকভাবে ভুল করছেন। যে অপোজিশন সিপিএম কংগ্রেস শূন্য, এদের সব থেকে ভয়াবহতার দিক কিন্তু এই সিপিএম কংগ্রেস এটা বুঝিয়ে আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসবো। এই সম্পর্কে সাধারণ দর্শকরা কি মন্তব্য করছেন সেই প্রসঙ্গ নিয়ে দেখতে থাকুন আপনার রায়। সোশ্যাল মিডিয়া মারফত আপনাদের উদ্দেশ্যে আজ আমাদের যে প্রশ্ন ছিল যে দিলীপ ঘোষকে দেওয়া এই চিঠিতে কি তার মুখ বন্ধ করা যাবে, চিঠি দিয়ে কি দিলীপ ঘোষের মুখ বন্ধ করা যাবে? 34% মনে করছেন হ্যাঁ, 66% মনে করছেন না। দিলীপ ঘোষের জন্যই বঙ্গে বিজেপি ভালো ফল করেছিল। সুকান্ত শুভেন্দু এই রেজাল্টের পুনরাবৃত্তি করে দেখাক বলছেন প্রসেনজিৎ ঘোষ। এবার দিলীপ ঘোষের দল ছাড়া শুধুমাত্র এই সময়ের অপেক্ষা বলছেন সৌভিক চরণ। তৎকাল বিজেপি আদি বিজেপিকে নিষ্ক্রিয় করার একটা চাল বলছেন প্রেমেন্দু বর্মন। এটা অনেক আগে করা উচিত ছিল, ওর কথাবার্তা বঙ্গ বিজেপির ক্ষতির একটা মুখ্য কারণ বলছেন তাপস কুমার সামন্ত। আপাতত আপনার রায় এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।